আজকের আড্ডা কিন্তু আমাদের ১১৫তম। আজকের আড্ডা আমাদের সাথে রয়েছেন একটি বিশিষ্ট মানুষ। সেই মানুষটি আর কেউ না, পরিমল রে, কালেক্টর, সংগ্রাহক। উনি বিভিন্ন জিনিসপত্র প্রিজার্ভ করে রাখেন এবং এগুলো করার জন্য যে পন্থা, যেভাবে উনি কাজ করে আসছেন আজ না, বহু বছর ধরে, এবং সেই প্রসেসটা খুব একটা সহজসাধ্য না। বহু বছর ধরে করছেন বিভিন্ন বাজার, বিভিন্ন মেলা, বিভিন্ন রাস্তাঘাটের দোকানপাট, অথবা যেখানে জিনিসপত্র মানুষ ফেলে দেয় সেই সমস্ত আবর্জনা থেকে উনি জিনিস তুলে এনেছেন এবং তুলে এনে রেখে দিয়েছেন। রেখে দিয়ে কী করছেন আমরা শুনবো ওনার কাছে আজকে। আমাদের একটা সময় এই যে ক্যালকাটা ছিল, আজ এটা কলকাতা হয়ে গেছে, এই দুটোর একটা মেলবন্ধন বোধহয় ওনার কাজের মধ্যে দিয়ে আছে। সেই সময়টা কেমন ছিল আর আজকের দিনটা কেমন হয়েছে, সেই সময়টাকে উনি ধরে রেখেছেন। যারা সংগ্রাহক তাদের কাছে উনি গুরু হিসেবে থাকবেন এবং পায়োনিয়ার হিসেবে থাকবেন। পরিমল দা, আসুন। এই যে আমরা এখানে জমায়েত যেটা হয়েছে, এই জমায়েতের একটা ব্যাপার হচ্ছে যে একটা মুখপাত করতে হয়। ওই যেমন বলতে হয় যে মাননীয় সদস্য মঞ্চে যারা আছেন, আবার বলতে হয় আমার সম্মুখে যারা বন্ধুরা আছেন, আমার পরম বন্ধুরা। আমি সেটা না, একটু আড্ডাতে কিন্তু এসব হয় না। আড্ডাতে কোনো নিয়ম নেই, আড্ডাতে গুলবাজিও চলে। আমরা বলতাম একটু গুল মেরে বল, যাতে করে একটুখানি ব্যাপারটা বেশ মোলায়েম হয়। তাতে গুল মারাও অ্যালাউড ছিল। আড্ডার ব্যাপার হচ্ছে, আড্ডার পরে কিন্তু কোনো কোশ্চেন করা চলবে না। আমাদের পাড়ায় একটা বিশাল রকটা অবশ্যই এখনও আছে, অন্য রকগুলো সব ভেঙে উড়িয়ে দিয়েছে, মাল্টি স্টোরেড হয়ে গেছে। মাল্টি স্টোরেডে দেখবেন রক হয় না। আগে কিন্তু আপনি যত বাড়ির নকশা বা যা কিছু দেখবেন, একটা করে বাইরে রক হতো। রকটা মানেই হচ্ছে ওখানে বুড়োরা সব আড্ডা ফাড্ডা মারবে, ওইটাই হচ্ছে জায়গা। তো হলোটা কি, বসে আছি, একজন আসছে, তা আমি বললাম যে হ্যাঁ রে, তোর তো আজ এখানে থাকার কথা না, তুই তো বলেছি আসানসোলে যাবি। আগের দিন বলে সে তো কালকে বলেছিল, আজকে তো নয়। ছোটোবেলায় একটা শুনতুম, ওরে সবই মায়ার খেলা। তো আরে এই আড্ডাকেও মায়া করে দিলে, আড্ডা মায়াময় হয়ে গেল। তার জন্যে প্রথম ধন্যবাদ জানাচ্ছি মধুচ্ছন্দাকে। ঘাটের কড়ি খরচা করে এই কলকাতা শহরের মধ্যে এইরকম একটা জায়গায়, যে এটা বাঙালিরই বলি, এই যে একটা আড্ডা দেওয়ার একটা অভ্যেস, এটা একটু আমাদেরই একটু দুর্নাম আছে, চতুর্দিকে এরা আড্ডাবাজ। তা আড্ডা আমরা দেবো বাবা, কিন্তু এখন তো আড্ডা দেওয়ার জায়গা নেই। প্রথম কথাটা হচ্ছে, বাল্যকালটা পাড়ায় দেখবেন চেঁচেমেচি হই খেলাধুলা সব বন্ধ হয়ে গেছে, রাস্তার খেলা। কারণ বাল্যকালটা তো কেড়ে নিয়েছে। ক্লাস 1 থেকেই তাকে ঢুকিয়ে দিচ্ছে সেই মগজ ধলাই করে, তাকে ছেড়ে দিচ্ছে মানি বেয়ারিং মেশিন হয়ে যাচ্ছে। মিলিটারি বাড়িতে আছে জানি না, কাজে 24 আওয়ার্স, তাতে তারা অ্যাকাস্টামড হয়ে গেছে। আমরা চেয়ে ভাবি যে কী রে বাবা, মানে শখ আহ্লাদ সমস্ত চলে গেছে। আজকে দেখুন, যদি আমি মনে করি যে আমি একটা সিনেমা যাব, আমাদের পাড়ার সব সিনেমাগুলো সব বন্ধ হয়ে গেল। যেটা ভারতীতে হতো একটা ছবি, যেটা হচ্ছে সে ধরুন 2 টাকার টিকিট, মলে হয়তো সেটা 500 টাকা। ভারতীতে বন্ধ হয়ে গেল, কিন্তু 500 টাকা হাউসফুল। উজ্জ্বলা চলে গেল, কিন্তু চানাচুরটা রয়ে গেছে। এককালে নিশ্চয়ই কলকাতায়, মানে পশ্চিমবঙ্গ বা হোল ভারতবর্ষে বলছি, এক ভাগও শহর ছিল না, কিন্তু বাদবাকিটা গ্রামই ছিল। যদি 1 ভাগ শহর হয়, আজকে হয়ে গেছে কি 3 ভাগ শহর হয়ে গেছে, 1 ভাগ গ্রাম হয়ে গেছে। তো সেই গ্রামাঞ্চলে আমাদের ওই একটা ব্লকে মন্দির থাকতো, এগুলো সব আপনারা জানেন। আর সেখানে একটি চণ্ডী মণ্ডপ থাকতো। সেই চণ্ডী মণ্ডপেতে
40 বছরের বুড়ো, তখন 40 বছরই যাওয়ার পথে এসে যেত। কারণ আমি একটা উপন্যাস পড়েছিলাম যে নিচে একজন লোক এসেছে, বসে আছে, খবর দিলে ম্যাজিস্ট্রেটকে, ম্যাজিস্ট্রেট বাইরে উঁকি মেরে দেখলে 40 বছরের এক বৃদ্ধ আমার জন্যে ওখানে অপেক্ষা করছেন। 40 বছরের বৃদ্ধ, এই যে 88 বসে আছে। চণ্ডী মণ্ডপেতে সন্ধে হলেই ওখানেতে গ্রামের সব কর্তা ব্যক্তি, বৃদ্ধ সব সেখানে জমায়েত হতেন, গল্পগুজব হতো। তার মধ্যে মাঝে মাঝে শোনা যেত কিছু কিছু কথা, যেমন ধরুন বললে, ওয়ে তাড়িনি খুলো, ভরা অমাবস্যা বুঝেছ, এই বাতেতে একবারে পঙ্গু হয়ে প্রচণ্ড চাকরা মারছে বাতেতে। এখন তখনকার ওই বাত কথাটা ছিল যত ব্যথা সবই বাত, কিন্তু এখন অনেক ভাগ হয়ে গেছে, অনেক ওষুধ এসে গেছে, একটার মধ্যে ঢোকে না। তা তখন তারপরে বলতো, হ্যাঁ কলকাতার কোনো খবর রাখো, কি হলে, বোমা টোমা পড়েছে? তারিণী খুলে বলছে, হ্যাঁ গো ওখান থেকে যাচ্ছে, দেখো তো, সে হচ্ছে রাত কানা, বুঝে ছানি হয়েছে, তখন ছানি অপারেশন হতো না। বললে না, ওই ভোলা চক্রবর্তীর ওই মেজ ছেলের বিয়ে হলো, নতুন বউ যাচ্ছে, বলে তা তখনকার কালের গ্রামাঞ্চলেতে নানা রকম, মানে আজকের যে জিনিস নিয়ে আমরা আজকে যা কিছু নিয়ে আলোচনা করছি, তখন ওগুলো কিছুই ছিল না। তখন চাকরি করার কোনো ব্যাপার ছিল না, প্রচুর ধান, ফল, গাছ, নিজেদের সবজি তরকারি ইত্যাদি। আমি দেখেছি আমার ঠাকুরদা পর্যন্ত চাকরি করেননি, ছিল, সবই কেটে গেছে। আর একান্নবর্তী পরিবারে সকালবেলা সেই মুড়ি গুড় থেকে আরম্ভ করে সারাদিনই চলছে, পুকুরে মাছ আছে ইত্যাদি। কিন্তু এখন আস্তে 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 হয়ে গেল কি, ওই পুরো গ্রামাঞ্চলটা তাতে শহর ঢুকে গেল, এবং সেখানেতে সেই ফ্লেভারটা আর নেই। এখন আমাদের করতে হচ্ছে কি, এই অনেক রিসর্ট করেছে সেটা গাঁয়ের মতন, কিন্তু গাঁয়ের মতন কি হয়, গাঁটা গাঁই। তা যাই হোক, এবার আমি একটু এদিকে আসি। শহরাঞ্চলে তখন এই ক্লাব, যে ব্রিটিশরা যখন আসার পরেতে আস্তে আস্তে এই ক্লাব কনসেপ্টটা কিন্তু ব্রিটিশরা নিয়ে এলো। ক্যালকাটা ক্লাব হয়ে গেল, এদিকে হয়ে গেল বেঙ্গল ক্লাব, এরকম প্রচুর ক্লাব গজিয়ে উঠল। আর একটা ঠিক তার আগে কিন্তু ছিল বাড়িতে বাড়িতে আড্ডাখানা ছিল। তার মধ্যে 3-4টে আড্ডাখানার কথা আমি বলবো। আমি একটা ঘটনা নিয়ে কিছু কাজ করেছিলাম বলে সেই ব্যাপারটা আমি জানি, সেটা একটু বিশদভাবে বলবো। পার্সিবাগানে একটা আড্ডাখানা ছিল। পার্সিবাগানে থাকতেন রাজশেখর বসু। বসত বাড়ি, বিশাল দালান ঘর প্রচুর। সেখানে কিন্তু প্রত্যেক দিন আড্ডাখানা হতো, আড্ডা বসত। সেই সময় যা নাম আমি পড়েছি, জলধর সেন থেকে আরম্ভ করে কেদারনাথ চট্টোপাধ্যায়, কেদারনাথ বন্দ্যোপাধ্যায়, তারপরে ধরুন বহু সাহিত্যিক, তার মধ্যে অন্যতম হচ্ছে শৈলেন্দ্র কৃষ্ণ লাহা প্রমুখ। প্রচুর এরকম ওখানে আড্ডা, ওখানে ডেইলি ওটা আরম্ভ হতো, সকাল 10টার সময় খোলা হতো, আর রাত্রির 8টা পর্যন্ত ওই আড্ডা চলতো। এটা ডেইলি। রোববারটা কিন্তু গম গম করতো। আর ওই আড্ডার কর্ণধার ছিলেন গিরীন্দ্র শেখর নামে, মানে রাজশেখরের 4 ভাই, বড় ভাইয়ের নাম হচ্ছে শশী শেখর, মেজদা হচ্ছে রাজশেখর, তারপরে কৃষ্ণশেখর, তারপর গিরীন্দ্র শেখর। এরা চারজনই ব্রিলিয়েন্ট, মানে না তাদের পেশাগতভাবে তারা চারিদিকেই ছড়িয়ে ছিটিয়েছে। আমি আজকে ওদের কথা আসবো না, কিন্তু আড্ডাতে আসছে। একমাত্র রাজশেখর কাজ করতেন মানিকতলাতে, ওখানে বেঙ্গল কেমিক্যালে ওনার কোয়ার্টার ছিল। উনি কোয়ার্টারে থাকতেন। মাঝে 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 না, বিশেষ করে রোববার দিনই উনি কিন্তু আসতেন। ওই আড্ডাখানার নামটা ছিল
প্রথম নামটি তখন মানে ওনার আগে ওখানে একটি মানে বাপ ঠাকুরদার আমল থেকে হয়ে আছে আরবিটারি ক্লাব বলে নামটা প্রথম ছিল, আরবিটারি ক্লাব। এই আরবিটারি ক্লাবের এটাকে উনি রাজশেখর চেঞ্জ করে দেন, নিয়ে ওটার নাম দিলেন উৎকেন্দ্র সমিতি, ওই খামখেয়ালিদের আড্ডা, বুঝেছেন? তা এটা রাজশেখর ওই নামটি দিছিলেন, এবং রাজশেখরই একমাত্র ছিলেন, গৌরী সেন তারা এক নাম ছিল, কারণ ওখানকার ওই সকাল থেকে রাত্রি পর্যন্ত চা ইত্যাদি তার জন্য যে ফান্ড উনি বেশিরভাগটাই উনি নিজে এসে দিতেন, এবং রোববার উনি আসতেন। ওখানে দাবা খেলা হতো, ওখানে তাস খেলা হতো। ওনার যে সাগরের মানে বিশ্ববন্দিত বলবো আমাদের যিনি চিত্রকর যতীন সেন, উনি ছিলেন মানে বিয়ে থাকা করেননি, উনি পাশেই আতাবাগান বলে একটা জায়গা সেখানে থাকতেন। প্রত্যেক দিন তিনি ওখানে আসতেন। ওনার হাতে চা ছিল মানে জনপ্রিয়। আসলে কিন্তু ওই যতীন সেনই ছিলেন মানে সর্বময় কর্তা, গিরীন্দ্র শেখর ছিল নামই। তা এখন ঘটনাটা এরকম হলো, ওখানে কী হতো, ইয়ং সাহিত্যিক যারা, তাদের মুখ দিয়ে অনেক সময় স্ল্যাং ওয়ার্ড বেরিয়ে যেত। মুখে চুরুট নিয়ে জলধর সেন ঢুলতেন, আর যখন স্ল্যাং ওয়ার্ড কানে আসলো বলতে কী বললে না ও কিছু না, আপনি ওইভাবে থাকুন, ঠিক আছে। তা ওখানেতে এই দাবা তাস এইসব খেলা সত্ত্বেও ওখানেতে অনেকে কবিতা পড়তেন, গল্প পড়তেন, সব রকমই মজলিসি আড্ডা হতো ওখানে। তখন রাজশেখরের বয়স হচ্ছে 42। উনি একদিন এসে একটি গল্প পড়লেন। গল্পটির নাম হচ্ছে সিদ্ধেশ্বরী লিমিটেড, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, প্রথম গল্প। আনুমানিক ওই 1929 ওইরকম সময়। ওটাতে ভুলভাল হলেও কোনো ক্ষতি নেই। তো যাই হোক, তো পড়ার পরেই কিন্তু উনি আসলে মানে সাহিত্যিক হবার কোনো বাসনাই ওনার ছিল না। এবং উনি যে ওটা যখন উনি পড়ার পরেতে ওনার ইচ্ছে ছিল সেই পড়া মাত্র, ওটা প্রকাশ হোক বা কিছু হোক, তাও ছিল না। কিন্তু এইবারে ওখানে জলধর সেন আর কেদারনাথ বন্দ্যোপাধ্যায়, একজন প্রবাসী, জলধর সেন হচ্ছে ভারতবর্ষে একজন প্রবাসী, দুজন সম্পাদক ছিলেন। তখন ওকে চেপে ধরলো যে না, কলম তোমার থামবে না, তোমাকে লিখতে হবে। সেইটাই কিন্তু ওইখান থেকে জন্ম হলো রাজশেখরের, একজন আমরা সাহিত্যিক পেলাম। তারপরে ওনার কলম থামেনি। কিন্তু উনি যে সাহিত্যিক হবার বাসনা ছিল না, তার কারণটি হচ্ছে উনি একটু লজ্জা বোধ করলেন। তা বললে, দেখো তাহলে ছদ্মনাম হোক, নিজের নামে নয়, ছদ্মনামে আসবো। তখন তাহলে ছদ্মনাম কী হবে? ওই বাড়িতে একজন স্যাকরা আসতো, তার নাম হচ্ছে তারাচাঁদ পরশুরাম। এই তারাচাঁদ পরশুরাম কিন্তু এক স্যাকরা হলেও সে একজন জগৎ বিখ্যাত একজন রত্ন ব্যবসায়ী ছিল। তার ইয়োকোহামা মানে জাপানে তো তার একটা ব্রাঞ্চ ছিল, লাহোরেও ছিল, সিন্ধে ছিল, বোম্বেতে ছিল, কলকাতায় 5 স্ট্রিটে 2খানা দোকান ছিল। তো ওই পরশুরাম হলো। এবার রাজশেখর ভাবলেন এই ব্যঙ্গাত্মক যে গল্পের মধ্যে কিছু ইলাস্ট্রেশন দিলে ভালো হয়। তখন ওই অফিসেও মানে বেঙ্গল কেমিক্যালেও একসঙ্গেই কাজ করতেন। তখন তাকে দোহারিতে নিয়ে নিলেন আর কি, ওই যতীন সেনকে। আজকে তো রাজশেখর তো পরিচয় দেবার আর দরকার নেই। এইটা হচ্ছে উৎকেন্দ্র সমিতি থেকে। আচ্ছা, ওদিকে আবার উল্টো দিকে ছিল, গড়পাড়ে ছিল মন্ডা ক্লাব। সুকুমারের বাড়ি নাম। প্রত্যেক সোমবার কিন্তু ওখানেতে লোক জমায়েত হতো।
ওখানকার কিন্তু বিষয়বস্তু ছিল খাদ্য, মানে খাবার, সকলে খাদ্য রসিক। খুব আমি জানি না সেখানে সাহিত্যের কোনো ব্যাপারটা পাচ্ছি, কিন্তু এইটা পড়েছি যে তিনি সেই জন্যেই সুকুমারের নাম দিলেন মন্ডা ক্লাব। মন্ডা ক্লাব কিন্তু বসত সোমবার সোমবার। এদিকে আমাদের জোড়াসাঁকোতেও কিন্তু ক্লাব ছিল। এই ক্লাবটার নাম ছিল গুলতন। এটা আমি এই নামটা পেয়েছি ওই গুলতন বলে, যে ওই জোড়াসাঁকোতে ছিল। ওখানেও তো ওই এদেরই মতনই, ওখানেও সব নাচ গান বাজনা সবই হতো। কিন্তু ওখানে যে ঘটনাটা যেটা আমি শুনেছিলাম, খুব বহিরাগতরা বেশি আসতেন না, ওরা নিজেদের মধ্যেই যা কিছু ওইখানে সেই ঘটনাগুলো ঘটতো। আমরা যখন ছোটোবেলাতে, বুঝতেই পারছেন, আমাদের বাড়ির সামনে বেলতলা গার্লস হাই স্কুল, তার ওই সকালবেলা 10টার সময় প্রচুর ছেলেরা রকে আড্ডা মারত। উত্তম কুমারও আসতেন। ভালো করে শুনুন, শ্যামানন্দ রোডে তখন ছিল কি, এখন তো সব উঠে গেছে, এখন তো আর আপনাদের এই ফোনের মারফত সবই আছে, সে প্রেমপত্র উঠে গেছে, ভিড় জমানো উঠে গেছে, স্কুলের সামনে কমপ্লিট অনেক জিনিস নষ্ট হয়ে গেল। আজকে ভাবি সেগুলো থাকলে বোধহয় ভালো হতো, কারণ বুড়ো বয়সে যখন নিজের প্রেমপত্র পড়ি, চোখে পড়ে যায়, বেশ মিঠে লাগে বটে, মানে খুব একটা খারাপ লাগে বলবো না। তো ওগুলো সব উঠে গেছে। আমি উত্তম কুমারের কথা বলছি, আমরা রকে আড্ডা মারতাম। উনি তখন পোর্ট কমিশনারের কাজ করতেন, বুঝলেন। প্রায় প্রতিদিন ওই জামা আর ধুতি আর একটা চটি, উনি থাকতেন গিরিশ মুখার্জি রোডে, ওই আমাদের পাড়া দিয়ে সমানোর হাঁটতে হাঁটতে এসে ওই বেলতলা স্কুলের মোড়ে বড়দাদের আড্ডা হতো। আমাদের তখন ছিল বড়দা মানে কি জানতো, আজকের বড়দা নয় যে বসে 2 গ্লাসে মাল খাচ্ছি বা সিগারেট ধরা যেত। বড়দা মানে বাবা, পেঁদাতো। আর বড়দি মানে হচ্ছে পিঠের চেলা কাঠ মারত, বদমাইশি করে, তখন কয়লার উনুন, আবার তেল মাখিয়ে চানও করিয়ে যেত। একান্নবর্তী পরিবারে এসব ব্যাপারটা ছিল। তা ওই বড়দা উত্তম কুমারের সঙ্গে আমার বয়সের ডিফারেন্স যেটা হচ্ছে 8 বছর, না 10 বছর। বসন্ত চৌধুরীর সঙ্গে ছিল 8 বছর, এটা ও ঠিক 10 বছরের ডিফারেন্স। আমি 36, উনি 26। তো সেই জন্য বড়দা গ্রুপ একটা আলাদা হতো। তারপরে বেলতলা স্কুলে ঢং করে ঘন্টা পড়লো, প্রেয়ার আরম্ভ হয়ে গেল, ওরা আবার ওখান থেকে গলি দিয়ে গিয়ে ঠাকুরবাড়ির রকে আড্ডা যাওয়াতো। সেই আড্ডা হয়ে বা ওই 1-1.5 নাগাদ আবার ওখান থেকে সব চলে যেত, আমরা গিয়ে দখল নিত। এইবার একটা কথা মনে পড়ে গেল, এই মাসখানেক আগে, আপনাদের ভালো লাগছে তো, বোর করছি না তো, ভালো করে শুনুন, খুব মজার কথা। এলিয়েন রোডের মোড়ে একটা ধাবা আছে, আপনারা সকলেই জানেন, ওই গুরুদ্বারার পাশে। ওই ধাবার যে প্রথম মালিক, তার নাম ছিল লখবীর সিং। এখন একটা অন্য নাম হয়েছে। হ্যাঁ, তিনি আচ্ছা, তিনি ও গত হওয়ার পর এবারে চালাচ্ছে। ওই ধাবার একটা বিশেষত্ব ছিল চা। চায়ের বিশেষত্ব কি, ওতে যে দুধ দেওয়া হয়, সে দুধে কিন্তু জল মেশানো হবে না। কিন্তু সেটা কি আমি খেয়ে দেখেছি, চা কি জানে তাতে পেঁয়াজ রসুনও থাকতো দেওয়া, বুঝলে। আর সেই বাইরে যখন চা তৈরি হতো, তখন দুটো বড় বড় ওই ছিল, মানে মাগ ছিল, এরাম টানছে আর এরাম টানছে, মানে চা সেই জিনিসটাকে দেখা যাবে না এখন, যে ঢালা উপর করা যে কায়দাটা এরম আর এরকম করে 1 গ্লাস চা দিলে। তো সেই সময় ওখানে আমি যে চা খেয়েছি তখন ছিল 1 আনা 1 গ্লাস। আবার আমাদের ঠাকুর বাড়িতে আমরা যে রকে আড্ডা মারতাম, তার উল্টো দিকে রামের দোকানের চা ছিল। একটা চাতাল ছিল, রাম বলে একটা বিহারি, সে তার চায়ের দোকান ছিল। আমরা 6-7 জন হবার পরেই ওখান থেকে আমরা চিৎকার করতাম, রাম চা পাঠা। রাম তখন করতো কি, একটা মাগ চা পুরো আর 8-10টা ভাঁড় নিয়ে এসে সকলকে 8-10 ভর্তি করে দিল, একটা 2 আনা দিয়েই কাজ হয়ে যেত।
এই গল্প করতে করতে হঠাৎ ওই চায়ের দোকান, লকবীর সিং দোকানে চায়ের কথা বলে, চায়ের দাম কত জানেন আজকে? কত? 7 টাকা। আমি যখন রিটায়ার করি 1991, তখন মাংস কেজি ছিল 42 টাকা, আজকে বোধহয় 800 টাকা হয়ে গেছে। কিন্তু যে সময়ের কথা বলছি তখন 42 হয়নি, ওই 20-25 টাকা। তখন আমার রকে আড্ডাতে একদিন গিয়ে দেখলাম এই নিয়ে চর্চা হচ্ছে। এখন মঠরা দত্ত বাল্যকাল কেটেছে মামার বাড়ি বাগবাজারে, তারপরে ওখান থেকে লেখাপড়া সাঙ্গ করে চাকরি যখন পেল তখন আমাদের পাড়ায় নিজের বাড়িতে এসেছিল। ও 2টি গল্প বলেছিল আমাকে। আড্ডা জমতো গঙ্গার ঘাটে, যত ঘাট আছে বাগবাজার, হাইরিটলা, সেখানে একটা গ্রুপ অফ আড্ডা হতো। 8জন 10 জন করে গ্রুপ, সকলে চান করতে আসতো। কর্পোরেশনের জল জানি না বাড়ির অন্যরা ইউজ করতো, কিন্তু ওখানকার পার্শ্ববর্তী অঞ্চলে যত, তারা সব কিন্তু গঙ্গায় ডুব দেওয়ার একটা ব্যাপার ছিল। পরনে একটি গামছা, গায়ে একটি গামছা, গ্রুপ অফ 8 ঠিক সময় এসে বসলো। ফুলুরি ভাজা হতো, মানে ওখানেতে ওই, এটা মটর দত্তের গল্প, সত্যি মিথ্যেগুলো যাচাই করে নেবেন, মিথ্যে হতে পারে সত্যি হতে পারে। তো বলে যে ওখানেতে ওই তেলে ভাজা হতো, আর তখন ফুলুরিগুলোর সাইজ ছিল রাজভোগের মতন বড় বড়, একটা করে লঙ্কার কুচি আর এত বড় বড়। 1 পয়সায় 16 খানা, প্রতিদিন পার হেড ওরা 1 পয়সা করে তাদের চাঁদা ছিল। 16টা ফুলুরি গেল, দুটো করে ফুলুরি একজনের হলো, 8 জন তো 16টা ফুলুরি। প্রথমে কত কি ফুলুরিগুলো চেপে যা তেল বেরোতো, তাই তেলটা মেখে ফেলতো গায়ে পুরো, মাথা ফাতা সব করে পুরো তেল মাখা হয়ে গেল। আর যেটা পড়ে রইল সেটা খেয়ে নিল, ব্রেকফাস্ট হয়ে গেল। তাহলে ব্রেকফাস্ট আর আবার একদল এলো, পুরো যে ফুলুরি চেপে তাতে যে সর্ষের তেল বেরোতো পুরো গা পা পুরো মেখে তারপরে ডুব দিয়ে তারা বাড়ি চলে যেত। এইরকম সব আষাঢ়ে গল্প হতো, তবে সত্যি মিথ্যে জানি না। কারণ আমি নিজে 1 পয়সায় ছোটো ছোটো পেঁয়াজি তো 16 আমি খেয়েছি। তখন টাকা আনা পাই, ওই যুগটা তখন ছিল। এবারে আরেকটা গল্প ওখানকার বলি, সে বড় মজাদার গল্প। মাংসের সের, আমি যখন কথা বলছি তখন ওই আমি যে সময়টা ছিল তখন ওই 22-23 টাকা হয়ে গেছে। আমি কসবায় যেতাম, আমি তখন বলছি 50s গোড়ার দিকে। আমি 10 আনা সের, মানে কেজি সেরের ফারাক খুব সামান্য, আমি 10 আনা সেরের মাংস কিনেছি নিজে। কসবার মাংস ছিল তখন খুব ফেমাস। ওই ব্রিজটা পেরিয়েই একটা গলি ছিল, আর দুদিকে 12টা দোকান, আর কন্টিনিউয়াসলি কাটা হতো, আর প্রচুর লোক যেত 10 আনা করে সের মাংস। আমি কিন্তু কিনেছি। তারপরে এইরকম একটা কথা বলতে গিয়ে বুড়োদা বললে, আরে তুই তো 10 আনা সের কিনেছিস, একসময় পাঁটা ফ্রি পাওয়া যেত। পাঁটা ফ্রি পাওয়া যেত বললে, তো জানিস না, তো লেখাপড়া করিস না, তো জানবি করে। আচ্ছা তুমি বলো। বলে জোবচাঁদ বলে একজন রেস্টুরেন্টের নাম শুনেছিস? না, নামটা শোনা লাগছে। বলে সুতানুটি গোবিন্দপুর পেরিয়ে যখন কলকাতা এলো তখন জনবসতি খুবই কম। এখানে সাঙ্গপাঙ্গ নিয়ে আড্ডায় বসতে, ওদের মাংস দরকার। তারপরে আস্তে আস্তে বাড়তে লাগলো। তখন 1 পয়সা থেকে 2 পয়সা হচ্ছে একটা পাঁটা, পুরো পাঁটা পাওয়া যেত 2 আনা। তা পাঁটাটা কেটে ছালটা ফেলে দিত। তখন তো এখানে পায়ে কেউ জুতো পরতো না, ট্যানারি বলে কোনো ব্যাপার নেই, ছাল ফেলে দেওয়া হতো, মাংস বিক্রি হতো। সাহেবরা দেখলি, আরে এই তো বড় মজাদার ব্যাপার হয়েছে। ছালটা যদি এখানে একটু নুন টুন দিয়ে প্রসেস করে যদি আমাদের দেশে পাঠিয়ে দেওয়া যায়, তাহলে তো ওখানে তো চামড়া হবে, তার থেকে জুতো হবে।
তখন ওদের সঙ্গে বলে বলে ওটাকে বলে 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 ফেলে দিই। তখন বলছে আর ফেলবি না। বললে কেন? বললে 4টে ছালের দাম হচ্ছে 1 আনা কি 2 পয়সা, কি 2 আনা, এরকম একটা দাম বললে। তখন এরা একটু অ্যালার্ট হয়ে গেল, বলে আরে তো মাংস 1 পয়সা, সালা ছালের দাম হতো। তখন পাঁটা আনছে, কাটছে, সালা মাংস ফ্রি, ছাল বিক্রি। মানে ব্যবসাটা তখন বলছে দাদা মাংস ফ্রি নেই, শুধু কাঠ আর চাল ব্যাচ। আমাদের জ্যোতিষদার আড্ডা। এবারে শুনুন, আমাদের ওই রমেশ মিত্র রোডের ওপরে একটা স্টুডিও ছিল, স্টুডিওর নামটা ছিল ইমেজ। ওইটাই হচ্ছে বোধহয় শেষ, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মানে অ্যানালগ এর শেষ, মানে শেষ ড্রপটি ওখান থেকেই তারপরে শেষ হয়ে গেল। জ্যোতিষদার স্টুডিওটা হচ্ছে ফটোগ্রাফি স্টুডিও, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ব্যাপার। জ্যোতিষদার বিশ্বাস করতেন না, কালার ফটোগ্রাফি বিশ্বাস করতেন না, একবারে কানে শুনতেনও না। যখন এই মানে কেমিক্যাল পেপার ইত্যাদি যা ইম্পোর্ট, আর উনি সব ইম্পোর্টেড কেমিক্যাল ইউজ করতেন, পেপার টেপার সবই, উনি দেশি জিনিসে হাত দিতেন না। ওয়ান্ডারফুল ডেভেলপিং প্রিন্টিং, সেটা বিখ্যাত একবার, এর মধ্যে কোনো দ্বিমত নেই। কলকাতা শহরে যত অ্যাডভার্টাইজিং এজেন্সি ছিল, সেই তখন তার ওইখানে ছাড়ার কোনো গতি ছিল না। ক্যামেরাম্যানদের ভিড়, প্লাস নানা পেশার লোকেদের ভিড়। যেমন বসন্ত দা, মানে বসন্ত আমাদের অভিনেতা বসন্ত দা ডেলি আসতেন, ওখানে সৌমিত্র এসছে, রাধাপ্রসাদ গুপ্ত এসছে, মানে হেন লোক নেই। 8:30 9টা। জ্যোতিষদা কিন্তু অদ্ভুত একটা ক্যারেক্টার। সকালবেলা দোকান খুলতেন, আর রাত্রিবেলা 8টার সময় 8:30টার সময় চলে যেতেন। কিন্তু স্টুডিও খোলা থাকতো রাত্রি 11:30 12টা পর্যন্ত। চাবি ওখানে শাম বলে একজন আমাদের রিসেপশনিস্ট, একটু ফিজলে টাইপের ছিল, সে ওখানে বসতো। আর সে করতো কি, ওই বন্ধ টন্ধ করে দিয়ে চেতলায় থাকতো, জ্যোতিষদাকে চাবি দিয়ে হেঁটে চলে যেত চেতলাতে। ওখানে মাঝে মাঝে ওখানে মহেন্দ্র কুমার বলে একজন আসতো, মারা গেছে, স্টিল ফটোগ্রাফার ছিল ঋত্বিক ঘটকের। ওইখানেতে প্রত্যেক দিন আসতো জ্যোতিষদার কাছে, প্রত্যেক দিন ওই 1 কাঁড়ি স্পুল নিয়ে এসে ডেভেলপ প্রিন্টিং, ও ছাড়া হবে না। ওই মহিন্দার ছিল ওর ইউনিটের লোক, 1 নম্বর আমাদের ঋত্বিক ঘটকের। আপনাদের বলতে মানে এখানে দ্বিধা নেই, ঋত্বিক ঘটকের মুখ আপনারা জানেন। পর্যাপ্ত মদ্যপান করতেন সকাল থেকে রাত্রির পর্যন্ত। মাঝে মাঝে ওইখানেতে ঠিক লাগোয়া যে প্রজেক্টের পানবিড়ির দোকান থাকে না, ওই ইমেজের পাশে একটি দোকানও আছে, এখনও আছে, রাজলালের দোকান, পান বিড়ি সিগারেট বিক্রি করে। ঋত্বিক ঘটক একদিন এসেছে, এই দরজা এখন উঁকি মেরে দেখে চলে যেতেন। মানে খুঁজতে আসতো, ওই মহেন্দ্রকে খুঁজতে আসতো। একদিন রাজলালকে বলেছে এই 2টো বিড়ি দে। তো বিড়ি 2টো নিয়েছে, নিয়ে একটা পকেটে জ্বালিয়ে চলে যাচ্ছে। আর রাজলাল, বাবু, তাকে কে বলে, পয়সা? শুয়োরের বাচ্চা, কালকে যে পয়সা চাইছি জানিস? তোর একদিন বিশাল নাম হয়ে যাবে, নে 10টা টাকা দিয়ে চলে গেল, খবরদার চাইবে। ভেতরে যারা ওই মুখ বাড়িয়ে যেগুলো থাকতো, আর আপনি কি কাউকে চাইছেন, ইচ্ছে করে একটু বলো, শুয়োরের বাচ্চা। এই শামের একটা ঘটনা, ও কী ছিল জানেন? এখন ওখানে তো বলছি তো সকাল জ্যোতিষদার ব্যাপারটা, জ্যোতিষদা কিন্তু আড্ডা মারতেন না। সবচেয়ে মজার কথা হচ্ছে, জ্যোতিষদা কিন্তু আড্ডা মারতেন না, উনি ডার্ক রুমে সবসময় থাকতেন পাশেই,
কিন্তু আড্ডাটা যে চলুক ও সিদ্ধহস্ত, এবং চা আর কফি ফ্রি, কন্টিনিউয়াস, যত খুশি যে আসবে চা আর কফি ফ্রি। সামনায় করতো, নয় পিতু করতো, যে চা তৈরি সকলকে দেওয়া হবে। মাঝে মাঝে এসে একটু ডাক্তাররুম থেকে বেরিয়ে এসে একটু হাসি মুখে কথাবার্তা বলে আবার তাকে ঢুকে পড়তো। ওখানে শৈলেন মান্না ছিল তার নাম, মান্নাদা। মান্নাদা ছিল এই প্রজেকশন, তখন ওইসব মাইক প্রজেক্টার ইত্যাদি নানা রকম যন্ত্রপাতি, সেই ছিল নাম্বার ওয়ান। ভাড়া দিত আর কি, পয়সা কড়ি ছিল, নির্বিবাদী লোক, বেশ হাসি খুশি। আর জ্যোতিষদার পরম বন্ধু। যখন পকেটে টাকা কড়ি আসতো, ওখানেতে গৌরী সেন যদি বলা হয়, তাহলে উনি ছিলেন গৌরী, আমি ছিলাম সেন। আমার তখন অফিসে কাজকর্ম করিয়ে চলতো। ফুচকা হলে এলো, বললাম ভেতরে ঢোক, বাইরে না, ভেতরে ঢোক, খা। এই 25 টাকায় চলে গেল। তো এইরকম এখন হলো কি, মান্নাদা একদিন এসেছি, আমরা 6-7 জন বসে আছি, আর ও ইচ্ছে করি, মানে এটা নয় যে তাকে, মানে ওরা মনে খুশি হতো এটা যদি টাকা চায় বা কিছু একটা। তাহলে মান্নাদা, শোনো, তোমার তো প্রচুর টাকা। ওকে কে বললে? আমি জানি না, যে ধরে না কিছু না, 10 তো আছে, তাতে কী হলো? আর ধরো না, যেদিন মারা যাচ্ছ, তুমি যেদিন মারা যাচ্ছ, সেদিন 100 টাকা 200 টাকা কম বেশি তোমার কাছে কোনো ম্যাটার করছে না। বলে হ্যাঁ। আচ্ছা, তোমার পকেটে যে টাকাগুলো রয়েছে সেটা কি তুমি ছেপেছ? তো নাসিক ছেপেছে। তুমি বুদ্ধি করে তোমার পকেটে ঢুকেছে, আবার বুদ্ধি করে এই টাকা বেরিয়ে যাবে, এটা তোমার টাকা না। তাহলে আরে এই শাম, কাফেতে চলে যা, ফিশ ফ্রাই নিয়ে আয় 10টা। 10টা ফিশ ফ্রাই দিয়ে টাকা দিয়ে দিলে। এবার শামের গল্প শোনো। ফিজলে বেটে মতন ছিল, জানেন? তখন কাফে, আপনারা জানেন যে আশুতোষ কলেজের উল্টো দিকে কাফে হচ্ছে ফেমাস। আর হাজিরা রোডে আরেকটা ওই রকমই ওর কম্পিটিটর ছিল, তার সেই দোকানটার নাম ছিল যোজনগন্ধা। তো কাফের রমরমা ছিল সাংঘাতিক। বুড়ো, মানে যে মালিক, সে একটা টুলের ওপর বাইরে বসে থাকতো এরকম করে। শাম গিয়ে বলেছে, দাদু 8টা ফিশ ফ্রাই হবে? 8টা ফিশ ফ্রাই হবে। অর্ডার চলে গেল। বলছে, আমি বলে ফেলেছি, দাদু মাছটা ভালো হবে? হবে না, ফিশ ফ্রাই হবে না। শাম বললে, প্রচণ্ড বিপদ। তখন বলছে যে, দাদু আমি যাদবপুর থেকে আসছি, আপনার তো এই ফিশ ফ্রাইয়ের নাম চতুর্দিকে ছড়িয়ে গেছে, কিছু মনে করবেন না যদি আমি ফিশ ফ্রাই হবে। তারপরে বলছে এখানে পচা মাছের কারবার হয় না। বলে আমি আর কোনো কথা বলিনি, চুপ মেরে বাড়ি চলে এলো। বলে এইরকম মানে অদ্ভুত, মানে কোনো কথা হবে না। সাঁতুলদার বলছেন যে লেক মার্কেটের গল্প হচ্ছে। মাছের বাজারে ঢুকেছি, একটা পার্টিকুলার মাছের দোকানেতে মাছ কিনতো। দেখুন লেখা আছে, ফ্রেশ ফিশ সোল্ড হিয়ার। কী ব্যাপার? তো বললো, ওরে তুই যে ফ্রেশ ফিশ বিক্রি করিস, সেটা আমি ঢোকার মুখেই গন্ধ পেয়ে গেছি, তোর মাছ ফ্রেশ। তা তুই কি এখানে কোনোদিন পচা মাছ বিক্রি করেছিস? বলে না, আমার সব ফ্রেশ। বলে ফ্রেশটা লিখলি কেন? কেটে দিলে। বলে তুই এখানে
মাছ ছাড়া কি আর কিছু বিক্রি করিস? বললেন না, মাছটা কেটে দে। তুই কি এখানে মাছ শুধু তো বিক্রি করিস, তুই কি কিনিস? বলছে না, সোল্ড কেটে দে। তোর কি অন্য কোনো ব্রাঞ্চ আছে অন্য জায়গায়? না, এখানেই তো বেজে, ইয়ারটা কেটে দে। উঠে গেল। আর সাঁটুদার বাড়িতে কিন্তু একটা আড্ডা বসতো, সেটা কিন্তু প্রত্যেক দিন প্রচুর, মানে কলকাতার তখন যত বিদ্বজ্জন আছেন, আমি সকলের নাম জানি না, পরিতোষ সেন আর্টিস্ট, তিনি ডেলি যেতেন ওই ওনার ওই বালিগঞ্জের বাড়িতে। ওই পুরো জায়গাটা জুড়ে আড্ডা বসতো। একটার দিকে ওই পরিতোষ সেন আর কলকাতার সব যারা বিদ্বজ্জন তারা খাবার টেবিলে তাস, সেখানেতে শম্ভু শাস্ত্রী আসতেন, তিনিও খুব একজন, তিনি তাস খেলতেন। ওনার স্ত্রী কিন্তু রান্নাঘরে থাকতেন। হ্যাঁ, আমি আর সাঁটুলদা, আমি অফিস থেকে প্রায় সপ্তাহে 2-4 তো আসবই। আসবার সময় একটা ছোটো রাম আর 1 কেজি মাংস কিনে নিয়ে আসতাম। আমার ছিল যে আমি ওখানে যেদিন যেতাম আমি রাত্রে খেয়ে ফিরতাম, সেটা কোনো ওই। আর বৌদি ছিলেন, মানে কোনোদিন যে তার কোনো অসুবিধাই নেই, ওটা আমি ওখানে জমায়েত করতাম। আর একটা করে সাঁটুলদা আর আমি দুজনেতে আমরা গল্পে মেতে উঠতাম। এ সৌভাগ্য আমার হয়েছে। আর আমি ওই একটু কথা ছিল, সাঁটুলদার 100 বছর পূর্ণ হলো, ওর মেয়ে আমাকে ফোন করলো যে বাবা এরকম হচ্ছে, তুমি এসো, আমি নিশ্চয়ই যাবো, গাড়ি পাঠিয়ে দেবো, তোমায় নিয়ে আসবো। কিন্তু দুর্ভাগ্যবশত আমি যেতে পারিনি। কিন্তু পরে একটা বই পাঠিয়ে দিল আমাকে, একটা বই বেরিয়েছিল, বইটার নাম হলো সাঁটুর বাবু। আনলিমিটেড ঠিক হলো না, সাঁটুর বাবু আর সাঁটুল দা, আমি ছিলাম সাঁটুল দা, আমি যতটা ক্লোজে ছিল। আর যারা যারা লিখেছেন ওই ওনার কি বলে ব্যক্তিত্ব নিয়ে বা ওনার মানে কালচার নিয়ে এইসব ছোটো ছোটো প্রবন্ধ। ঠিক সাঁটুলদা যে কি, এটা কিন্তু কোনো জায়গায় কোনো উক্তিতে নেই। 2-1টা রেফারেন্স যেমন দিই, সাঁটুলদা মাঝে মাঝে খুব যখন উত্তেজিত হয়ে উঠতেন, জুতিয়ে দিলে কোনো এক ইংরেজি সংবাদপত্রে সত্যজিৎ রায় একটি প্রবন্ধ লিখেছিলেন, বুঝলে পরিমাণ, জুতিয়ে দিলে, মানকে সাহেব ধরে জুতিয়ে দিলে। কী হয়, একটা কমা ফুল স্টপ বাদ দিতে পারেননি, বুঝেছে? মানকে কিন্তু এই ব্যাপারে কিন্তু একবারে তো সাংঘাতিক, জুতিয়ে দিলে, এই হলো একটা বলতেন। আবার এই প্রসঙ্গে আমার কাছে গল্প এসে যাচ্ছে। একসময় ওরা কফি হাউসের যে আড্ডা, বহুবাজারের আড্ডাতে, কফি হাউসে সেই সময় কলকাতার বহু গুণীজন ওখানে একটা আড্ডা হতো। ওই আড্ডাটা কিন্তু অ্যাকচুয়ালি হতো কি জানেন, সাহিত্যিকদেরই বেশি, এবং যারা লেখাপড়ার জগতে আছে তাদের, কারণ তারা ওই পুরনো বইয়ের বাজারেতে আসতো বই কিনতে। আর বই কেনার পরেতে একটা জায়গায় ওই কফি হাউস ছিল, ওখানেতেই মানে এসে কফি টফি খেত। কিন্তু দেখা গেল কফি হাউসের একটা আড্ডাখানা হয়ে গেল। আমাকে সতর্কভাবে জানা, ওই কফি হাউসে আমার নাম ছিল মেটে, আর ওর নাম ছিল ঢ্যাঙা। হ্যাঁ, বলে আমরা দুজন যখন বই কিনতে যেত, তখন তো দোকানদারগুলো না এই মেটেটাকে সালাম মারত, ঢ্যাঙাকে নয়। তো ওদের মধ্যে আমি দেখেছি বহু ক্ষেত্রে যখন মানিকদার কোনো কাজেতে মানিকদা আটকে যেতেন, মানে ঠিক বুঝতে পারতেন না, একমাত্র ছিল ওই সাঁটুলদা। মানে ওর কাছে 4টে ভাষা অনর্গল বলতে পারতেন, পড়তে পারতেন, এবং কলকাতা সম্বন্ধে প্রতি ইঞ্চ ওর নজরে ছিল যে কোথায় কী আছে। একটা সাংঘাতিক মানুষ, মানে ওকে নিয়ে 6 দিনের সেমিনার করা যায়।
সৌমিত্র চট্টোপাধ্যায় যেদিন মারা গেলেন, আমি তার ঠিক 20 দিন আগে ওর বাড়িতে গেছিলাম, আমার বন্ধু ছিল। আমি সৌমিত্রকে একটা বই দিতে গেছিলাম। কথার পৃষ্ঠে বললেন, মানে ও আসতো আগে, তারপরে কাজের ভিড়ে আসা হয়নি ইত্যাদি, কিন্তু সেই দিনও খোঁজ নিলে, হ্যাঁ জ্যোতিষদার আড্ডা কীরকম চলছে, আমি জ্যোতিষদার আড্ডা বহুত দিন উঠে গেছে। তা এরপরে যেটা হয়ে গেল, দেখা গেল পুরো পট পরিবর্তন হয়ে গেল, আড্ডা হয়ে গেল জিরো। কিন্তু আবার আশ্চর্য হয়ে যাচ্ছি আমি এই মায়ের খেলাতে ঢুকে, যে রকগুলো তো সমস্ত ভেঙে দিয়েছে, পাড়ায় বাচ্চাগুলো খেলে না, কারণ তারা সব স্কুল যায়, তারপরেই তাদের পড়াটা একেবারে শান্ত। রকে কেউ আড্ডা নেই, কারণ ইয়ং ম্যান থেকে আরম্ভ করে বুড়ো সব ঘরে ঢুকে গেছে, আর যারা ইয়ং তারা কলকাতার ছেড়ে বাইরে চাকরি করতে চলে গেছে, কোনো আড্ডা নেই। আর নতুন নতুন বাড়ি যেগুলো মাল্টি স্টোরি সব ভেঙে তো তৈরি হচ্ছে, সেখানে কিন্তু রক নেই। এইরকম একটা সময় একটা বিচিত্র, এই এখানে বসে আছি, যে একজন তার কতখানি ভেতরেতে মানে এই ভাবনাটা ঘটেছিল, যে লোক ডেকে নিয়ে এসে যে এখানে বসো একটুখানি গল্প করো। আমি আড্ডা বলছি না, এখানে অনেক কিছুই করা যায়, এখানেতে একটু গান বাজনাও করা যায়। আবার যেমন ধরুন গানের আসর বসানো যায়, কিন্তু আবার গানের আসর সেটা কিন্তু আবার ওই না, মঞ্চ নয়। মঞ্চতে সেখানে তবলা থাকবে, এখানে কিন্তু যদি গানের আসর বসানো যায়, 4 জন গাইবে, কিন্তু ওইসব যন্ত্রপাতি নয়, সোজা গান। কবিতা যখন পড়েছে ছাপা নয়, সে করবে সেটা এসে নিজে পড়বে। এখানে কিন্তু এটা আমার একটা মতামত। এই প্ল্যাটফর্মটাতে খুব বেশি ওই আইন আর খুব বেশি ওই রকম জমজমাটের কোনো প্রয়োজন নেই। একবারে নিষ্কলঙ্ক, একবারে নিষ্পাপ আড্ডার, গানের আসর, কবিতার আসর। আড্ডার তো সব রকমেরই আড্ডা হয়, যেমন এই মানুষের আড্ডা ছিল, ঘোড়ার আড্ডা। যেমন আমাদের ওই যোগুবাজারের কাছে আশুতোষ মুখার্জির ওপরেতে এখন বাজারটার নাম হয়েছে দীনবন্ধু মার্কেট। ওটা হ্যাঁ, দেশবন্ধু মার্কেট, দেশবন্ধু মার্কেট। হ্যাঁ, ওই পুরো জায়গাটা কিন্তু খোলা জমি ছিল। আমাদের ছোটোবেলায় যত না ট্যাক্সি ছিল, আমরা টাঙা, 1 ঘোড়ার টাঙা আর 2 ঘোড়ার ছ্যাগড়া গাড়ি, এই কিন্তু খুব চলতো এখানে। আর ওই ঘোড়াদের ওই রেস্ট ওই দানা পানি জন্যে ওইখানে ঘোড়াদের কিছুক্ষণের জন্য আধ ঘন্টার মতন থেকে আবার বেরিয়ে যেত। এইরকম ঘোড়ারা কিন্তু চতুর্দিকে ছিল কলকাতা শহরেতে, স্টেশন যেখানে গিয়ে তারা দানা পানি পাবে। আবার ধরুন আমার ছবি তোলা আছে, আমি একদিন অবাক হয়ে দেখলাম আমাদের বাড়ির সামনে একটা টাওয়ার আছে, যেখানে টিভি টাওয়ার, সেখানে কাকের আড্ডা বসেছে, বুঝেছেন, পুরোটা কাক। আর তার অদ্ভুত আবার টপে একটা কাক আছে, আমি তার ছবি তুলেছি। এও একটা আড্ডা। মানিকদা মানে সত্যজিৎ রায়, উনি যেখানেই যেতেন, যেখানেই শুটিং হতো, সেই ক্যানেতে একটা ক্যান বসিয়ে ছবি তোলা হতো। তো অনেক সময় দেখা যেত ক্যানের মধ্যে ফিল্মে ফগি হয়ে থাকতো, যদি পুরোটা শ্যুট হয়ে যেত সেই ফিল্ম বরবাদ হয়ে যেত। ইভেন নেপালেও শুটিংয়ের সময় উনি করতেন কি, ওই প্রতিটি ক্যানের থেকে কাটপিস নিয়ে একজনকে প্লেনে করে পাঠিয়ে দিতেন জ্যোতিষদার কাছে। জ্যোতিষদা এখান থেকে হ্যাঁ ডেভেলপিং করে দেখে যদি দেখতো ফ্রেশ খবর যেত, তবে সেটা শ্যুট হতো। এই হচ্ছে জ্যোতিষদা। এবং তখন হয়তো আপনাদের বললাম যে অ্যাডভার্টাইজিং এজেন্সির যত কাজ, আর কাজ হতো সকাল থেকে একবারে। আর জ্যোতিষদা খুব মানে হয়তো বললাম যে হ্যাঁ, তারপরে যখন এটা উঠে গেল, ওখানে সুব্রত মিত্র পর্যন্ত ডেলি আসতেন, এভরি ডে। হ্যাঁ, সকালবেলা আসতেন না সেই, হ্যাঁ, কারণ উনি পথের পাঁচালী, অপুর সংসার, আর ওই পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার,
উনি নিজেও স্টিল ফটোগ্রাফি করেছিলেন, প্রচুর ফিল্ম ছিল। তো ওনার ইচ্ছে ছিল একটা বই করবার। তো জ্যোতিষদা ওই কাজ করছিলেন তখন, কিন্তু কিন্তু মাঝখানে আটকে গেল, কারণ ওই সব ইম্পোর্ট বন্ধ হয়ে গেল। জ্যোতিষদা বললে আমি কালার এই ফটোগ্রাফিতে আমি কমপ্লিটলি মানে আমরা বলেছিলাম জ্যোতিষদা আপনি ছেড়ে দিন, আপনি বাড়ি চলে যান, এটা আড্ডাটা থাকুক। 100 টাকা করে তখন ভাড়া ওই দোকানটা, জানেন। বললেন না, চাবি খুব গোয়াচ্ছিল, সমস্ত জিনিস রাস্তায় ফেলে দিয়ে বাড়ি চলে গেলেন। সেদিন ছিল বিশ্বকর্মা পুজোর দিন। সকালবেলা ওনার রোববারও খোলা থাকতো, উনিও বাড়ির সামনেই থাকতেন, নিজের কাজ করবার জন্য স্টুডিও খোলা থাকতো রোববারও। আমিও যেতাম ওইখানে গিয়ে সকালবেলা বসে চা কফি খাওয়া, গল্প গল্প করা, লোক আসতো। তো সেদিন আমায় বললে পরিমল শোনো, দোকানটা বন্ধ করে দিয়ে চলো একটু যোগবাজার যাবো, ওই আজকে বিশ্বকর্মা পুজো, একটু ফুল কিনে নিয়ে আসি চলো। আমরা যাচ্ছি, আর রাস্তায় একটা এইটুকুন ছেলে, সে একটা ঘুড়ি ওড়াচ্ছে, বুঝেছেন। এখন ঘুড়ির ছোট ছেলে, খালি গায়ে, আর হাফ প্যান্টটা খুলে নিচে নেমে যাচ্ছে। হাফ প্যান্ট সামলাবে না ঘুড়ি সামলাবে, সে সেই যে ব্যাপারটা আমাকে বলছে, পুরো দেখো 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 ছবি দেখো। তো বাপরে, মুদ্রা সংগ্রাহক হিসেবে আমি কিন্তু সিনিয়র অনেক, বসন্তদার চেয়েও। যখন কথাটা প্রসঙ্গটা উঠলো একটু আপনাকে বলি, আমি এটা লিখেছি জানেন। এই বইমেলায় বেরোবার কথা ছিল, পশ্চিমবঙ্গ সরকারের আমাকে শুভপ্রসন্নতা ফোন করলেন যে বসন্তদার উপরে একটা বই বেরোচ্ছে, আপনাকে একটা লেখা লিখতে হবে, কারণ যেখানেই যাচ্ছি আপনার কথাই শুনছি। কারণ আমি 30 ইয়ার্স ওনার সঙ্গে, ওই সিনেমা বিষয়ক নয়, আমাদের মুদ্রা সম্বন্ধে আমাদের দুজনের মিলে আমাদের খুব গভীরতা ছিল। আবার একজন বাড়ির, আমার বাড়ির একজন কর্তা হিসেবে, মানে বাড়িতে আমার খাটে শুতেন এসে, সেটা কথা নয়। কথা হচ্ছে যে ওনার অভিনয় জগতের চেয়েও ওনার এই জানার অভিজ্ঞতাটা, নানা রকম বিষয়, ও আর এক মাত্রা, সে আর এক রকমের গল্প বলতে হবে। তো এখন আলাপটা আপনাকে বলি কীরকম হলো ঘটনাটা, যে তখন আমরা একটু মানে কী বলবো, মুদ্রা জগৎটা কলকাতাতে একটু অ্যাডভান্স করে গেছে। তা হঠাৎ একটা খবর পাওয়া গেল, অভিনেতা বসন্ত চৌধুরী মুদ্রা সংগ্রহ করবেন। কী করবেন বললে, যে বড় বড় ওই ডলার সাইজ কয়েন পাওয়া যেত, ডলার, চাইনিজ ডলারগুলো আসতো, ইউরোপিয়ান ডলার আসতো, ওই সোনাপট্টিতে সব গলে যেত। আমার কাছে অনেক ছিল। তা উনি খবরটা এরকম একটা টেবিল তৈরি করবেন, তাতে ওই বড় বড় সোনার ওই ডলার রেখে তার উপর কাঁচ দিয়ে টেবিল তৈরি করবেন। কিন্তু আসলে তা নয়, এটা হচ্ছে একটা গিমিক, উনি বাজারে বোধহয় ছেড়ে দিচ্ছেন। এইবারে বলি আমার সঙ্গে আলাপটা কীরকম হলো, এটা খুব ইন্টারেস্টিং। ডক্টর ঘোষ বলে একজন ছিলেন, বিআর কনস্ট্রাকশনের মালিক ছিলেন। এই বেলভিউ নার্সিংহোমের উল্টো দিকে একটা অফিস ছিল খুব বড়, এবং উনি একজন বিখ্যাত পেন্টিং কালেকশন ছিলেন, বিশাল, মানে অন্তত 2-3 একটা হলের মধ্যে আমি দেখেছিলাম নানা দেশের লোকের পেন্টিংস, এবং সেখানে আমি হেমেন মজুমদারের পেন্টিং ওই 4খানা দেখেছি। তখন উনি বৃদ্ধ, আমি যখন কথা বলছি তখন উনি বৃদ্ধ। খবর এলো যে উনি ওনার সব জিনিসপত্র এবার বিক্রি করে দেবেন। হ্যাঁ, বৃদ্ধ হয়ে গেছিলেন, এবং দোকানটাও একজন ইহুদিকে মানে কোম্পানিটা বেচে দিয়েছিলেন। কিন্তু ওকে একটা ওই ডেলি নিয়ে গাড়ি করে এসে ওইখানে বসতেন, ওই অফিসে বসতেন। ইনসিডেন্টালি ওর কাছে কিছু কয়েনও ছিল। তা আমার কাছে খবর এলো যে ডক্টর ঘোষ আছেন ওখানে, অনেক কয়েনও আছে, বিক্রি করছে, আপনি চলে যান। তা আমি অফিস থেকে সোজা গাড়ি নিয়ে আমি ওইখানে গিয়ে ওনার সাথে দেখা করলাম। এখন ঢোকবার সময় ঢোকার মুখে দেখি ডক্টর ঘোষ বসে আছে সেক্রেটারি টেবিলের এখানে, আর পাশে বসন্তদা বসে আছে। বসন্তদার বয়স তখন প্রায় 40-42 বয়স। তো দেখলেই বুঝি যে মানে বলার কিছু নেই। কিন্তু আমি ওই অফিস থেকে, আমি জাপানি অফিসে কাজ করতাম, আমার তো ধরুন আমি আমার কাজে এসেছি, আমি ওই গিয়ে কীরকম আছেন ইত্যাদি তো আমার তো দরকার পড়ে না।
আমি গিয়ে সোজা ডক্টর ঘোষের সামনে দেখে বসলাম। তো ডক্টর ঘোষ বলে, বড় দেরি করে ফেলেছেন, আমার ওগুলো সমস্ত বিক্রি হয়ে গেছে। তো খানিকটা কথাবার্তার পর আমি যেমন তাহলে আসি, আমি উঠেছি, দাঁড়িয়েছি, এতে দেখি বসে খপ করে আমার হাতটা ধরেছে। রে উঠলেন কোথায় মশাই? আর তাই বুঝি আমার অবস্থা বুঝুন, একটা সম্মানীয় একজন অত বড় একটা ব্যক্তিত্ব, আমি তাকে কোনো রকম উইশ না করে আমাকে না করে যাই, আমি চলে যাব, একটু লাগলাম। বলল, চললেন কোথায়? বলে, খপ করে, আসুন আপনাকে আমি খুঁজছি অনেক দিন ধরে। আমাকে? হ্যাঁ, বাইরে রিসেপশনিস্টের ঘর আছে, ওখানেও সুন্দর সেন্টার টেবিল রয়েছে, চেয়ার টেয়ার রয়েছে, ওখানে বসলাম। ভেতর থেকে 2 কাপ চা চলে এলো। আর আমি তখন তো একটা অদ্ভুত আমার অবস্থা, পাশে অত বড় একটা ব্যক্তিত্ব ঝলমল করছে একবারে। তার তখন উত্তমের চেয়ে কিন্তু বসন্ত তার ছবি ভর্তি, মানে প্রত্যেকটি ছবিতে তখন বসন্ত চৌধুরী একটা অনেক ওপরে। যাই হোক, সেটা তো ব্যাপার নয়। আমাকে বললে, আপনার নাম হচ্ছে পরিমল রায়, হ্যাঁ হ্যাঁ, আপনি মারুবেনি কর্পোরেশন বলে এক জাপানিজ কোম্পানিতে চাকরি করেন। হ্যাঁ, আপনার বাড়ি ভবানীপুরে 26 সামানান্দ রোডে। হ্যাঁ, আপনি একজন খুব নামকরা মুদ্রা কালেক্টর, আপনি অনেক পড়াশোনা করেন। হ্যাঁ, আপনার বাড়িতে আমি কবে যাব? আমি বললাম যে, দাদা, প্রথমে মার্জনা চেয়ে নিয়েছি। আমি, দাদা আপনি বিশ্বাস করুন, আমি এতক্ষণ যা বললেন শুনলাম বটে, কিন্তু আমার উচিত ছিল। বলে, না, ওসব পরে হবে, ওসব পরে হবে। তা আমি বললাম, একটা অনুরোধ আছে, আপনি আমাকে আপনি বলবেন না, ওইটুকুন আমাকে অন্তত হ্যাঁ বলুন। বলে, আরে শোন, একবার তুই চলে গেল জানেন। বললে, আরে শোন, আমি পরশুদিন রোববার সকালবেলা তোর বাড়িতে 11টার সময় আসবো, আর তোর বউকে বলে দিবি, আমাকে বলে, আপনি অমুক দিন বিয়ে করেছেন, বিয়ের দিনটা বলে, হ্যাঁ, আমাকে বলে, আমি তার 1 বছর আগে বিয়ে করেছি, বললে আপনি অমুক দিন বিয়ে করেছেন। আরে বাপরে, আরে তিলবিড়িয়ে উঠেছি আমি শুনে। আরে বললে, শোন, আমি কিন্তু খাবার দাবার খাবো না, তোর বউকে বলবি, কারণ আমি যাবো তো, সব করবে বন্দোবস্ত, আর তোকেও বলছি, চা দিবি আর বিস্কুট দিবি, ঘন্টাখানেক থাকবো, তারপরে আমি চলে যাবো, পরে আবার কথা হবে। তোর ত্রিপুরা কালেকশনটা আমার কাছে দেখাবি। তখন আমি বললাম যে, বসন্তদা, আমি শুনলাম যে আপনি ডলার কালেকশন করতে নেমেছেন, এটা খবর পেয়েছি। বলে, না রে না, মাথা খারাপ নাকি, ওটা আমি ছড়িয়ে দিয়েছি, কিন্তু আমার হচ্ছে আসলে যেসব কয়েনেতে বাংলা লেখা রয়েছে, সেই কয়েনের উপর আমার খুব ঝোঁক, তোর কাছে আছে। ইনসিডেন্টালি আপনাদের বলে রাখি, ত্রিপুরা, কোচবিহার, মণিপুর, কাছাড়, আসাম, এই 5টি জায়গায় কিন্তু কয়েন হচ্ছে বাংলা লিপিতে, প্রোটো বেঙ্গলি বলে। ওনার ঝোঁক ওর ওপরেতে। এবং প্রথম দিন এসে যেভাবে ঘণ্টাখানেক আমাদের কেটেছিল, সেটা আমি এক্সপ্লেন করতে পারবো না, ওনার ইন্টারেস্ট দেখে। তারপরেতে এটা আমি বলবো যে আমারই ভাগ্য, ওর হাত ধরে আমি কোথায় না গেছি, আর কত জায়গায়, এবং সমস্ত, যেরকম ত্রিপুরা গেছি, ত্রিপুরা মুদ্রা নিয়ে কাজ করছি, ত্রিপুরায় গেছি কিরিট বিক্রমের বাড়িতে একবারেতে। মানে এটা নয় যে, আর তার অধস্তন কর্মচারী নয়, ও সব একবারে রাজা, কিরিট তখন বেঁচে আছে, ওই রাজবাড়িতে, ওখানে খেয়েছি। এবং তখন কেপি দত্ত বলে একজন মিনিস্টার ছিলেন, এডুকেশন মিনিস্টার, একটা জিপ গাড়ি, কেপি দত্ত, আমি আর বসন্ত হোল ত্রিপুরা আমাদের ঘুরিয়েছে।
শেষের দিকে তো উনি যাত্রা শুরু করেছিলেন, তার আগে থিয়েটার, অনেক থিয়েটার করেছেন। আমি এক একটা থিয়েটার ভালো 14 বার করে দেখেছি। এই কারণে ও করতো কি, টালিগঞ্জ থেকে আমাকে ওট তুলে নিয়ে গাড়িতে বসিয়ে বিশ্বরূপা, আমার কাজ ছিল হাফ টাইমে উল্টো দিকের ফুটপাতে তেলে ভাজা আর এই মুড়ি কিনে নিয়ে এসে স্টেজের মধ্যে ঢোকা। ওরাও সব আমাকে চিনত। ওইখানে খাওয়া দাওয়া, ফেরার সময় পুটিরামের দোকানে দাঁড়ানো, ভীষণ মিষ্টি খেতেন, মানে এরকম মিষ্টি খোর আমি দেখিনি জানেন। কিন্তু পুটিরামের দোকানে দাঁড়িয়ে, রাস্তায় নয়, ওই ভেতর দিকে গিয়ে একটা ঘর, সেটা গুদাম ঘরের মতন, কিন্তু একটা টেবিল চেয়ার পাতা থাকতো, বেঞ্চে থাক, র্যান্ডাম মিষ্টি আসতো, আমরা খেতাম। এবং দামদুম ব্যাপার নয়। আবার শীতকালেতে নোলেনগুলির নাগরি কিনতেন। আমার মা তখন বেঁচে ছিলেন, মাকেও দিতেন, নিজেও নিয়ে যেতেন। কিন্তু এগুলো হয় কি জানেন, এই সংগ্রহ ব্যাপারটা হয় কি, ওটা একটা জিনগত বলতে পারেন জানেন, যে 4-6 ভাই একজন গান গাইছে, বাদবাকিরা গান গায় না, কি একজন সাহিত্যিক এটা সকলের হয় না। এই রোগ শুভ ঠাকুর বলেছিলেন ক্যান্সারের চেয়েও বেশি। ওনার একটা বই ছিল, শুভ ঠাকুরের নাম আপনারা জানেন, কালেকশন অষ্টপ্রহর বলে। এবং উনি ছিলেন আমাদের ওই যুগের একবারেতে সর্বময় কর্তা বলা যায়। সাটুদা ছিল, ও ছিল, তারপরে হনুমান প্রসাদ পোদ্দারও অনেক ছিল। কিন্তু তারা ছিলেন মানে এই ওয়ার্ল্ডের লোক, কী বলে, ফাইন আর্টস। আর চারুকলা আর কারুকলা একটা ছিল কমার্শিয়াল আর্ট। কমার্শিয়াল আর্টের দিকে কারু তখন ঝোঁক ছিল না, সবই তখন ওই পালপিরিরের মূর্তি আর বিশাল বিশাল মানুষের ওই পেন্টিং ইত্যাদি। আর যেসবগুলো ছাপা হয়ে গেছে সেগুলো কমার্শিয়াল ভায়াবল যেগুলো, সেগুলো ফেলে দেওয়া হতো। আমার কালেকশন কিন্তু ওইগুলোর থেকে শুরু হয় বলছি যেটা, সেটা খবরের কাগজের খুব ছোটোবেলায় বাড়িতে খবর কাগজ আসতো, তাতে খেলোয়াড়দের সব ছবি বেরোতো, ব্র্যাডম্যান, হ্যামন্ড, মিলার ইত্যাদি। ওইসব তাবড় সব যারা ক্রিকেট প্লেয়ার, ফুটবল প্লেয়ার ইত্যাদি, ওই কাঁচি দিয়ে কেটে কেটে ওই হাতের লেখার খাতাতে ওই আটা দিয়ে একটু সেঁটে দেওয়া, এইটি হচ্ছে আমার বিগিন হয়েছিল। কিন্তু সেগুলো পর্যন্ত একসময় ফেলে দেওয়া হয়েছে, আমি লেখাপড়া করি না বলে। মানে এই নায়ের যুগটা কাটাতে বহুদিন সময় লেগেছে। আজকে হচ্ছে হ্যাঁয়ের যুগ। আজকে হচ্ছে কি, বাবা মা এক ছেলে, তারা বুঝতে পেরেছে যে এগুলো আমরা যা নষ্ট করে ফেলেছি, সেগুলো আমরা ইতিহাসকে নিজেরাই নষ্ট করেছি। এই বোধগম্যটা এসছে এখন। একটা ফ্যামিলিতে বাবা মা চাকরি করছে, 2 লাখ টাকা করে আসছে, ছেলে একটা জিনিস তাকে সাপোর্ট করছে টাকা দিয়ে, সে কিনতে পারছে। কিন্তু আমি 200 টাকার ক্যারে নিই, আমি কী করে লড়বো ওর সঙ্গে? কিন্তু ইনসিডেন্টালি আমার যে ওই সময় যেটা হয়েছিল, আমার আরম্ভ হয়েছিল খেলার ছবি দিয়ে। তারপরে আমি ছিলাম বাবার ছেলে। এই বাবা জুতো পালিশ করার থেকে আরো করে, বাবা প্রাইস ওয়াটার স্পিড কোম্পানিতে চাকরি করতেন, সাহেবি কোম্পানি। তার কাপড় জামা প্রত্যেক দিন লন্ড্রিতে দেওয়া আনা, জুতো পালিশ করা। আবার লন্ড্রিতে যেতুম এই কারণেও যে স্যুট পরে যেতেন, পকেটে অনেক সময় 1-2 আনা পেতুম। সেই লোভেতেই আবার মজা ছিল। আমি দেখুন, হেঁটে শেয়াল দেখেছি, ফিরেছি, কোনো ব্যাপার নয়। চোর বাজারে গিয়ে জিনিসপত্র কেনা হতো। আমার মেজদা মারা গেছে, সিগারেট খেত। ও ধরেছে আমাকে, এই তুই বাবার পকেটে হাত দিয়েছিলি, বাবাকে বলে দেবো। আমি বললাম যে বেশি পাইনি, বলে আমাকে 1 আনা দে। 1 আনা তাকে আবার দিতে হতো। তো এই করতে করতে আজকে যে দুনিয়াতে কত নতুন জিনিস, যেগুলো আমরা জানি না, যেগুলো কালেক্টেবল, আর সেগুলো হচ্ছে আমাদের মানে
আমাদের ঐতিহ্য এবং আমাদের সেগুলো প্রাণের জিনিস, কিন্তু আমরা সেই দিকে আমরা কখনো তাকাইনি। ওগুলোকে আমরা বিশেষ করে মেয়েদের হাতের কাজ, বুঝেছেন? একটা সময় ছিল মেয়েদের আঁকা ছবি পর্যন্ত, আমি আপনাকে ঠাকুরবাড়ির চিত্রাদেবের বইটা, ঠাকুরবাড়ির অন্দরমহল, 3 ভাই হচ্ছে গগন ঠাকুর, সৌরেন্দ্রনাথ ঠাকুর, অবন ঠাকুর, 2 বোন বিনয়নী আর সুনয়নী। আরেকটি ভাই জন্মেছিল 2.5 বছর, 2.5 মাস মারা গেছে বলে ওটার নাম হয়নি, এরা ছিল। সুনয়নী ছিল জাত, মানে ছবি আঁকতে, মানে সে বর্ণ, বুঝলেন, এটা একবারে জিন। কিন্তু যেহেতু মেয়ে বলে পরের বাড়ি 9 বছরে বিয়ে হয়ে যাবে বলে, ওই বাড়িতেও যেটা নয় যে তাকে সাপোর্ট করেছে, মানে কিছুই দরকার নেই। আর ও ছবি এঁকে এঁকে যখন দেখাতো তখন ওকে একটা পাত্তা দিত না। আর বাড়ির লোকেরা, অবন গগন যেভাবে সাপোর্ট পেয়েছে বাড়ি থেকে ছবি আঁকার ব্যাপারেতে, এরা পরের বাড়ি চলে যাবে। ওই সময় তো ছিল যে মানে আমাদের ওই ঠাকুরবাড়ির ব্যাপারটা বলছি, আর জোড়াসাঁকো নারী আন্দোলনের যেটা হচ্ছে একবারে মাতৃভূমি বলা যায়, সেখানেও কিন্তু যা কিছু হয়েছে ওই ভেতরেই, বাইরে নয়। ওরা থিয়েটার করেছে, ওরা গান বাজনা করেছে, সবই করেছে, কিন্তু নিজেদের মধ্যে। কিন্তু যখন বাড়ি থেকে বাইজি আসে নাচতো, তখন কিন্তু এই মেয়েদের চিকের আড়ালে বসতে হতো। আজকে যে এই যে নারী উন্মেষ বা জাগরণ যেটা হয়েছে, সেটা অনেক লড়ে, অনেক ফাইট, অনেক, আজকেও হয়নি, এখনও হয়নি, এখনও আমরা চিনতে পারিনি যে তারা কে ছিল বা এখন তারা কে কী করছে। তার সামনেই বসে আছে একজন, নিজের গাঁটের গড়ি খরচা করে এই ছাদ্য করছে বসে। হ্যাঁ, তা কেন করছে? তার মধ্যে ওনার মধ্যে জিনটা আছে, মানে একবারে পাগল, যে আমি শুনবো না, আর তবেই হবে। আমাদের লোকে বলতে হয় কি, পাগল হলি? পাগল না হলে তুমি পাবে না বাবা, হাত পাকলালে হবে না, পুরো পাগল হয়ে যেতে হবে। যে কোনো জিনিস, যে কোনো সাবজেক্টকে নিয়ে একেবারেতে তাকে চটকে ফেলতে হবে। সে আগে না বলে বহুত নষ্ট করে দিয়েছে এরকম করে। আমি তখন আমার বয়স কত হবে, বছর 7-8 বয়স হবে, পূর্ণ সামনে থেকে একটা মর্যাদা বলে ওই যে সিনেমার যে বুকলেটগুলো, ওগুলো তো ওখানে পড়েই ওই শেষের দিকে লেখা থাকতো, বাকিটা পর্দায় দেখুন। ওটা যে প্রিপারেটারি গান থাকতো পুরো লেখা, ওটা ওই বুকলেট ওখানে পড়েই ওখানে ফেলে দিত, গানটা পুরোই থাকতো। ওটা গানের বইও বলা হতো। ওরা মেয়েরা বেশি আনতো, কারণ ওই চরিত্রহীনের ফাঁকেতে ওই গান মেয়েরা সামনে আনা যাবে না। কিন্তু রেডিওতে গান হবে, কারণ বিয়ের সময় বলবে, মা তুমি গান জানো? তখন ওই রেডিও শুনেছিল, ওরা প্র্যাকটিস করে নিত, সেইটি প্যাঁপো করে গাইলো, ওই হচ্ছে প্রথম গান, শেষ গান সারা জীবনের জন্য। তা ওই বই একটা নিয়ে আমি মর্যাদা বলে, মনে আছে, রাস্তায় কুড়িয়ে পেয়েছি। আরে হবি তো দেখি, বর্ধা সেন্ট্রাল কাস্টমসে কাজ করতো, বর্ধা অফিস থেকে ফিরছে, আর সন্ধে হয়েছে, আর আমি বাড়ি ঢুকছি। আমাকে বলে, এতক্ষণ কোথায় ছিলি? আমি এই একটু, তোর লেখাপড়া হবে না, তোর হাতে কি দেখি সিনেমা। গানটা ধরে একবারে বাবার কাছে নিয়ে এলে 3 থাপ্পড় মারবে, বলে বাবা দেখো উচ্ছনে চলে গেছে। এই যদি ম্যাট্রিক পাস করে আমার নামে তুমি একটা কুকুর পুষো, মারলে থাপ্পড়, বলে ওইখানে বসো, 20খানা অঙ্ক করে যদি, বাবা বসে আছে, 20টা অঙ্ক করে যদি না করো, তাহলে আজ রাত্রে খেতে পাবে না। বেরিয়ে গেল। বর্দার ব্যাপারে সব হ্যাঁ বাবা। আর আমরা 3 ভাই পড়েছি এদিকে, মাঝখানে দিদিরা আছেন, তো তাদের ওপর অত্যাচার অনেক হয়েছে। তো বাবা মারধর করতেন না কখনো। বাবা মানে আমি বুঝতে পারি যে তারই অ্যামং মাই 4 ব্রাদার্স আমি ছিল উড়নচণ্ডে। কিন্তু আমি আজকেও আমি বাবাকে স্মরণ করি, কারণ উনি ছিলেন নির্বাক বটে, কিন্তু আমার সাপোর্টার।
এটার মধ্যে আমি কোনো ভুল নেই, অদ্যাবধি।